সুপ্রিয় শিক্ষার্থীরা, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ উচাকির ঈশ্বরগঞ্জ এর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে পৃথিবী এক মহামারী কাল অতিক্রম করছে। সারা পৃথিবীতেই চলছে তোমার অর্থনৈতিক সহ সকল স্তরে এক চরম বিপর্যয়। সেই বিপর্যয়ের মুখে আমরা আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের সুযোগ্য সভাপতি আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন এবং কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ খলিল রহমানের নির্দেশক্রমে আমরা একাদশ শ্রেণীর যে ক্লাস, সেই ক্লাস আমরা অনলাইনে নিচ্ছি। তো আজকে আমরা যে পরিবেশে ক্লাস নিচ্ছি, পরিবেশটা সেরকম থাকার কথা নয়, কারণ তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমাদেরকে দেখার সৌভাগ্য এখনও আমাদের হয়নি। আমরা তথাপি সরকারের নির্দেশনা মোতাবেক আমাদের শিক্ষার্থী যারা আছেন, শিক্ষার্থীরা যেন তাদের যে ক্ষতিটুকু আছে সেই ক্ষতিটুকু যেন কিছুটা হলেও আমরা রিকভারি করতে পারি, সেজন্য আমরা এই অনলাইন ক্লাসের মূলত ব্যবস্থা। তো আমাদের যারা ভর্তি হয়েছে তাদেরকে কলেজের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত, এবং আমরা আশা করি আমাদের যে অনলাইন ক্লাসগুলি আছে সেইগুলি তোমরা বাড়িতে বসে তোমরা দেখবে, এবং তোমাদের যারা অন্যান্য বিষয়ে যারা শিক্ষক মণ্ডলী আছেন তারাও তোমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবে। যেহেতু আমরা কলেজে উপস্থিত হতে পারছি না, সেহেতু আমাদের ঘরে বসেই সেই কাজগুলি করতে হবে, এবং আমরা চেষ্টা করব, আমরা যারা বাড়িতে যারা আছি তারা আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের একান্তই কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া যেন আমরা বাইরে বের না হই, এবং বাইরে বের হলে আমরা যেন সে মাস্ক পরিধান করে আমরা বের হই। আচ্ছা, আমরা আজকের আমাদের আলোচ্য যে বিষয়টা, আমরা বিষয়ে চলে যাচ্ছি। আমি তোমাদের কলেজে একাদশ শ্রেণীর অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল যে বিষয়টা, সেই বিষয়টাই নিয়ে আমি তোমাদের সাথে থাকবো। আমি আগেই বলেছি এটা ব্যতিক্রম ধর্মী আয়োজন। সাধারণত আমরা যেভাবে সামনে আমাদের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে, আমরা আসলে সেভাবে থাকতে পারছি না একটা বিশেষ কারণে। সে কারণটা হচ্ছে আমাদের যে করোনা ভাইরাস কোভিড-19 সারা পৃথিবীতে আক্রান্ত করেছে। আজকে আমরা যে বিষয়টি, আর সেটা হচ্ছে অর্থনীতির বিষয়। তোমরা জানো যে করোনা ভাইরাসের প্রভাবের কারণে সারা পৃথিবীতে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে পড়েছে। শুধু সেটা আমাদের বাংলাদেশ নয়, সারা পৃথিবী সেটা সাফার করছে। তো আমরা অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পড়ার আগে সেই বিষয়টার প্রশ্নের ধরনটা কি হবে, আমরা কিভাবে পরীক্ষায় অ্যাটেন্ড করব, বা কিভাবে আমাদের পরীক্ষা সেগুলি আনসার করতে হবে, আমাদের নম্বর কতটুকু থাকবে, সেই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই আমাদের আগে জানতে হবে। এটা মূলত আমাদের বিষয়টায় মূল মার্কস থাকবে 100। তো 100-র মধ্যে আমরা কলেজ ভিতরে যে পরীক্ষাগুলি আমরা নিব, যেটাকে আমরা বলছি অভ্যন্তরীণ পরীক্ষা, এটার মধ্যে 40 মার্কস থাকবে, এবং আমাদের সে বাকি যেগুলি আছে সেটা 60 নম্বরের আমাদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা হবে, এবং যেটাকে আমরা কলেজে নেই সেটাকে আমরা বলি ধারাবাহিক মূল্যায়ন। এবং 60 নম্বরে যে চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষাটা হবে, সেই চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার মধ্যে আমার অর্থনীতির একটা ভাগ থাকবে, এবং আরেকটা ভাগ থাকবে বাণিজ্যিক ভূগোলের ভাগ। অর্থনীতির মধ্যে আমাকে পরীক্ষার হলে রচনামূলক প্রশ্ন আনসার করতে হবে 3টা। ওই 3টা প্রত্যেকটা মান থাকবে 8, এটা 3 8 24 হবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন আমাকে আনসার করতে হবে 5টা, প্রত্যেকটার মান হচ্ছে 3, এবং সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 3 5 15 নম্বর আমাকে আনসার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে। এছাড়াও আমাদের বাণিজ্যিক ভূগোলের যে অংশটা আছে সেটার মধ্যে বড় প্রশ্ন হবে 2টা, প্রত্যেকটা মান হচ্ছে 8, এটা হচ্ছে 16, এবং সংক্ষিপ্ত প্রশ্ন আনসার করতে হবে 2টা, সেটার প্রত্যেকটা মান হচ্ছে 4 করে, 4 2 8। এই টোটাল আমাকে 60 নম্বরের পরীক্ষা আমাকে অবতীর্ণ হতে হবে। তো আমরা অর্থনীতি প্রথম যে ধাপটা, সেই ধাপটা নিয়ে আমরা আজকে তোমাদের সাথে কথা বলবো। পরবর্তী যখন ক্লাস থাকবে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই বাণিজ্যিক ভূগোলের অংশগুলি পড়ানো। আপাতত আমরা অর্থনীতি নিয়েই কথা বলব। এখন আমাদের অর্থনীতির যে প্রথম অধ্যায়টা, সেই অধ্যায়টা হচ্ছে তোমার আমাদের যে অর্থনৈতিক সমস্যা। তোমরা জানো যে অর্থনীতি হচ্ছে মূলত অর্থে একটি সামাজিক বিজ্ঞান। আগেই বলে রাখা উচিত, আমরা আমাদের যারা বিএম শাখায় যারা স্টুডেন্ট রয়েছে, সেই স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে 9 10-এ যারা ভোকেশনাল থেকে পাশ করে আসছো, কেউ আসছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, কেউ জেনারেল সায়েন্স, কেউ কমার্স, কেউ আর্টস, এভাবে কেউ অথবা মাদ্রাসা থেকে এসেছো। তোমাদের অনেকের হয়তো এই বিষয়গুলি এসএসসিতে ছিল না,
আবার অনেকে যারা আজ থেকে পড়ে আসছো তাদের সেই অর্থনীতি বিষয়টা ছিল। তো যাই হোক, বিষয়টা অনেকটা নতুন লাগলেও আমাদের সাথে থাকলে সেটা এতটুকু তোমাদের কষ্ট হবে না। আমরা আশা করি যে তোমরা খুব সুন্দরভাবেই সেগুলি আয়ত্ত করতে হবে। মনে রাখতে হবে যে প্রশ্ন অর্থনীতিকে আয়ত্ত করার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে জিনিসটা পড়বো সেই জিনিসটা অবশ্যই তোমাকে বুঝে শুনে পড়তে হবে। আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম সাক্ষাৎ, এই জন্য সেই বিষয়গুলি আমি প্রারম্ভেই সেই বিষয়গুলি আমি আলোচনা করে নিচ্ছি। তাহলে অর্থনীতি নিয়ে আমরা এখন কথা বলছি। এক সময় বলা হতো অর্থনীতি অনেক জটিল। আসলে জটিলটা হচ্ছে আমি যদি কোনো কিছু বুঝে না বুঝে পড়ি তো সেই বিষয়টা আমার কাছে এমনিতেই জটিল লাগবে। আর যদি সেটা আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে অবশ্যই সেটা আমাদের কাছে অনেক সহজ হবে। তাহলে অর্থনীতি নিয়ে কথা বলছি। অর্থনীতি মূলত এটি একটি সামাজিক বিজ্ঞান, যে পৃথিবীর মানুষের বিবর্তনের সাথে সাথে অর্থনীতিরও বিভিন্ন বিষয় পরিবর্তন হয়েছে। আজকে মানুষের যে চাহিদা 50 বছর আগে সেই চাহিদা ছিল না, আবার আগামী যে 50 বছর হবে সেই 50 বছরও মানুষের সেই রকম চাহিদা থাকবে না, এটাই স্বাভাবিক। তো এটার সাথে সাথে দেখা যাচ্ছে যে অর্থনীতির যে বাজার, অর্থনীতির যে সংজ্ঞা, সেটাও কিন্তু একটা পরিবর্তিত রূপ আমরা দেখতে পাই। এটাকে বিভিন্ন অর্থনীতিবিদরা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, বিভিন্নভাবে সেটাকে বিশ্লেষণ করেছেন। তো যেভাবেই উপস্থাপন করুক, যেভাবেই বিশ্লেষণ করুক, অর্থনীতির মূল যে থিম সেই থিম থেকে কিন্তু আমরা বের হয়ে যাই। ইদানিংকালে বিশেষ করে এই করোনাকালে, আমি যেটা বারবারও বলছি যে করোনাকালে অর্থনীতি, তোমরা জানো যে আমরা একটি উন্নয়নশীল দেশ এবং উন্নত মধ্যম আয়ের দেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। সেই ক্ষেত্রে করোনা একটা ব্যাপক বাধা হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের অর্থনীতির মধ্যে ব্যাপক ধস নেমেছে। তো আমরা আশা করব যে অর্থনীতি আবার সেই জায়গায় ফিরে আসবে, আবার মানুষ প্রাণচঞ্চল হবে, মানুষ তার কর্মে নিয়োজিত হবে। ইতিমধ্যে সরকার অনেকগুলো বিষয় খুলে দিয়েছে, শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাদ রয়েছে। তাহলে আমরা এই যে অর্থনীতি নিয়ে কথা বলছি, আমরা বলছি এটা একটি সামাজিক বিজ্ঞান। মানুষের পরিবর্তনের সাথে সাথে, মানুষের সমাজ ব্যবস্থা পরিবর্তনের সাথে সাথে সেই থিমগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা অর্থনীতির যে আধুনিক অর্থনীতির জনক আমরা বলি, ওনারা হচ্ছে অ্যাডাম স্মিথ। 1776 সনে এটা একটা সংজ্ঞা দিয়েছেন অ্যাডাম স্মিথ, ওয়েলথ অফ নেশনস, তার গ্রন্থটার নাম ছিল। ওটার মধ্যে একটা সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাতে বলেছেন এটা এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের প্রকৃতি, কিসের প্রকৃতি বলছে, আসলে এটা হচ্ছে সম্পদের প্রকৃতি, এবং বলছে কারণ অনুসন্ধান করে থাকে। তাহলে আমরা কি দেখলাম, মূলত যে বিষয়টা আসছে সেটা হচ্ছে সম্পদ। এটাকে আবার অন্যান্য অর্থবিদরা অন্যভাবে বিশ্লেষণ করেছেন। আমি আরও 1-2টা সংজ্ঞা নিয়ে কথা বলবো এরপরে। তাহলে আমরা অ্যাডাম স্মিথের সংজ্ঞাটা কি দেখলাম হচ্ছে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সামাজিক বিজ্ঞান, এবং বলছে এটা জাতিসমূহের যে সম্পদ আছে টোটাল, ওই সম্পদটার কারণ বিশ্লেষণ করে থাকে এবং এটার প্রকৃতিটা বিশ্লেষণ করে থাকে। এটা বলছে কি অ্যাডাম স্মিথ, যাকে আমরা বলছি অর্থনীতি জনক। এরপরে আরও কয়েকটি গ্রহণযোগ্য এবং ইন্টারন্যাশনালভাবে সেইগুলি সমাদৃত, এবং অনেক জায়গায় সেইগুলি, যেমন আমাদের আছে অধ্যাপক মার্শাল, যেটা অর্থনীতির মধ্যে একটি পরিচিত নাম। অধ্যাপক মার্শাল এটাকে বলছে যে এটা একটা বিজ্ঞান। তাহলে কি আমরা কি দেখছি, আমরা দেখছি এটা একটা বিজ্ঞান। একসময় বলছে সামাজিক, এখন সেকে বলছে বিজ্ঞান। এবং এটা বলছে যে মানুষের অভাব কীরকম, এটাকে বলছে বিজ্ঞান, যা মানুষের দৈনন্দিন সাধারণ কার্যাবলী নিয়ে সেখানে কাজ করে। তা মানুষের জীবনে চলতে গেলে যে বিষয়গুলি আছে, জীবনের আমাদের জীবনটাই একটা বিষয়, সব কিছু বিষয়ের সাথে কিন্তু ওতপ্রোতভাবে যে অর্থের যে বিষয়টা, মানুষের উপার্জন ক্ষমতার যে বিষয়টা, সেগুলি চলে আসে। তো এগুলিকে বাদ দিয়ে কখনো মানুষের জীবন হয়। তো আমাদের অধ্যাপক মার্শাল যেটা বলেছেন যে এটার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের যে সাধারণ কার্যাবলী আছে, সেই কার্যাবলীগুলি এখানে আলোচনা করা হয়ে থাকে। এটা আমরা 2টা সংখ্যা দেখলাম, একটা হচ্ছে অ্যাডাম স্মিথ, একটা আমরা বলছি মার্শাল। আমরা আজকে ফার্স্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মধ্যে আমরা বিষয়গুলি ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলি আছে সেগুলি আমরা এখানে আলোচনা করব। আরেকটা সংজ্ঞা নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে এল রবিন্স, যাদের কথা না বললেই নয়। অর্থনীতি পড়াতে গেলেই অ্যাডাম স্মিথ, মার্শাল, এল রবিন্স, এদের সংজ্ঞাগুলি পরিধানযোগ্য, এবং এই সংজ্ঞাগুলিকেই আমরা অর্থনীতির সর্বোৎকৃষ্ট সংজ্ঞা বলে থাকি। তো আমাদের এল রবিন্স যে বিষয়টা সেখানে তুলে ধরেছে, সেটা প্রথমেই যে বলছে যে মানুষের অভাব হচ্ছে অসীম। এটার সাথে আমরা সবাই একমত, এবং এটাই হওয়া স্বাভাবিক যে আমাদের আসলে অভাবের কোনো শেষ নাই। মানুষের একটা অভাব যখন পূরণ হয় তখন আরেকটা অভাব আসে, ওই অভাবটা পূরণ হলে আরেকটা অভাব সেখানে আসা দাঁড় করায়। তো এই জন্য দেখা যায় যে মানুষের অভাব কিন্তু অসীম, এবং অভাব অসীম, এবং এই অভাবগুলো পূরণ করার যে উপকরণ,
যেটাকে আমরা বলছি উপাদান, সেগুলি কিন্তু সীমিত। তো এই যে সীমিত যে উপকরণ, এই সীমিত উপকরণটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের যে অভাবগুলি আছে সেই অভাবগুলি যে পূরণ করার যে বিষয়টা থাকে সেটাকেই আমাদের এল রবিন্স সেটাকে অর্থনীতি হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে কি দেখা গেল যে যে সীমিত উপকরণ এগুলি বিকল্প ব্যবহারের মাধ্যমে কিভাবে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা যায়, এই বিষয়গুলি সেখানে তুলে ধরেছেন এবং বলছে যে দুষ্প্রাপ্য সম্পদের যে বিষয়গুলি আছে, সম্পদ প্রত্যেকটা জিনিস কি বলছে, সম্পদ দুষ্প্রাপ্য, এগুলির মধ্যে যে এই যে অভাবসীম এবং বলছে সীমিত সম্পদ, এগুলির মধ্যে বলছে সমন্বয় সাধন করার জন্য, এটা কি আমরা বলছি অর্থনীতি। তাহলে আমরা দেখলাম কি অর্থনীতি তিনজন অর্থনীতিবিদের সঙ্গে আমরা সেখানে উপস্থাপন করলাম। আমরা বললাম যে অ্যাডাম স্মিথের কথা আমরা বললাম, এবং আমরা বললাম অধ্যাপক মার্শালের কথা বললাম, এবং এল রবিন্সের কথা আমরা বললাম। এই সংজ্ঞাগুলিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, শুধু সবগুলিকে আমরা একটু একটু বলি, তাহলে দেখা যাবে যে আমরা কেউ বলছি এটাকে সামাজিক বিজ্ঞান, আবার কেউ বলছে এটা হচ্ছে মানুষের জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে থাকে, আবার কেউ বলছে যে এটাকে মানুষের যে সীমিত সম্পদ আছে এবং মানুষের যে অসীম অভাব, সেই অসীম অভাবগুলিকে ওই সীমিত সম্পদ দ্বারা বিকল্প ব্যবহারের মাধ্যমে কীভাবে মানুষ সেগুলিকে সমন্বয় করতে পারে, এগুলি কিন্তু মূলত আমাদের এই অর্থনীতির মধ্যে এখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা বলছি যে কিছু কিছু, যেমন আমি এখন কথা বলছি তোমাদের দুষ্প্রাপ্যতা বলতে আমরা কি বোঝাই। দুষ্প্রাপ্যতা একটা জিনিস কথাটার মধ্যে সহজেই আসে, দুষ্প্রাপ্যতা যা সহজেই পাওয়া যায় না। তাহলে কি সব কিছুই কি মানুষ সহজে পায়? আসলে তা না, সব কিছুই মানুষ সহজে পায় না। এবং একটা জিনিস দেখো, যে জিনিসটা মানুষ সহজেই অর্জন করে, যে জিনিসটা মানুষ সহজেই পায়, সেই জিনিসটা কিন্তু অনেকটা মূল্যহীন। আবার মানুষের যে সম্পদগুলি আছে সেই সম্পদগুলিকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য বিভিন্ন ধরনের উপাদানের মাধ্যমে মানুষ সেগুলিকে মানুষের ব্যবহার উপযোগী করে তুলে থাকে। একটা জিনিস সেটা হচ্ছে আসলে কোনো সম্পদেই কিন্তু মানুষ তৈরি করতে পারে না, সব কিছু সম্পদেই কিন্তু সৃষ্টিকর্তার, এবং সেই বিষয়গুলিকে মানুষ তার ব্যবহার উপযোগী করার জন্য আকার এবং রূপের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলি করে থাকে এবং সেগুলিকে কিন্তু কি করে মানুষ ব্যবহার করে থাকে। তাহলে কি বলছে, দ্রব্যাদি উৎপাদনের জন্য উপাদান দরকার। দ্রব্যাদি যেন উৎপাদন করব, কেন উৎপাদন করব? মানুষের ব্যবহার উপযোগী করার জন্য। এবং সেইগুলি যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলিকে আমরা বলছি যে এগুলির যোগানো সমাজে কিন্তু কম। আমরা পরবর্তীতে আসবো যোগান কি, চাহিদা কি, সেগুলি আরও ব্যাপক বিস্তৃত আকারে আলোচনা করবে। তাহলে আমরা দেখব যে আসলে মানুষের যে সম্পদগুলি মানুষের ব্যবহারের জন্য যেগুলি উৎপাদন করবে, এই উৎপাদন করার জন্য যে উপাদানগুলি আছে এগুলি কিন্তু সীমিত। তাহলে এই যে সীমিতর কথা আমরা বলছি, সেগুলি চাহিদার তুলনায় কি বলছে, অপ্রতুল, এবং এই সম্পদগুলিকে আমরা বলছি দুষ্প্রাপ্য সম্পদ। তাহলে কি দুষ্প্রাপ্যতা আমরা দেখলাম যে মানুষে যা সহজেই পায় না। আসলে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে পৃথিবী যে টিকে আছে, যত মানুষ বিবর্তন হচ্ছে তত মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে, চাহিদার ধরন পরিবর্তন হচ্ছে। আবার যখন মানুষের অভাব সে সামনে আসছে, সে অভাবও মানুষ পূরণ করছে। আবার সেই অভাবগুলিকে কি করছে, অভাবগুলি যখন পূরণ হয় তখন আবার আরেকটা অভাব আইসা মানুষের এখানে দাঁড়িয়ে যাচ্ছে। এই জন্য বলছে যে অভাব কখনোই পরিবর্তনযোগ্য নয়। আমরা এরপরে আর দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলি। সেই বিষয় হচ্ছে অর্থনীতিকে দুইটা ভাগ আমরা দেখছি, একটা হচ্ছে সামষ্টিক এবং একটা হচ্ছে ব্যষ্টিক। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতিটা বলতে আমরা কি বুঝি। এখানে সামষ্টিক অর্থনীতি যদি আমি বলি তাহলে দেখা যাবে যে অর্থনীতির যে বিভিন্ন সমস্যাগুলি আছে এগুলিকে একক বা খণ্ড খণ্ড ব্যাখ্যা না করে, মানে কোনো কোনো বিষয়কে এককভাবে উপস্থাপন করা যাবে না, এটাকে সার্বিকভাবে সামগ্রিকভাবে যখন একসাথে ব্যাখ্যা করা হয় তখন সেগুলিকে আমরা বলছি সামষ্টিক অর্থনীতি। তাহলে এই যে সামষ্টিক অর্থনীতি, এই সামষ্টিক অর্থনীতির পৃথকভাবে এখানে কোনো পর্যালোচনা করার সুযোগ নেই, আলাদা আলাদা করে পর্যালোচনা করার সুযোগ নেই। সব বিষয়গুলি একটা বিষয়কে একত্রিতভাবে উপস্থাপন করতে হবে, সেটাকে আমরা বলছি সামষ্টিক অর্থনীতি। আবার এটাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভেঙে ভেঙে এককভাবে বোঝানো হয় তখন সেটাকে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক মানে হচ্ছে ক্ষুদ্র বা সংক্ষিপ্ত বা একক এরকমভাবে। তাহলে সামষ্টিক হচ্ছে একবারে সামগ্রিক একটা রূপ একটা বিষয়, আর ব্যষ্টিক বলতে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো বিষয় সেখানে অন্তর্ভুক্ত যখন থাকে তখন সেটাকে আমরা বলি। এবং এটা পৃথক, যেমন বলছে আমরা যদি দেখি যে একজন বিক্রেতার আচরণ কীরকম হবে তখন সেটা হচ্ছে ব্যষ্টিক।
একটি প্রতিষ্ঠানের উৎপাদন কি হবে, সেটা হবে আমাদের বেস্টিক। একটি কারখানা উৎপাদন কি হবে, তা সেটা হবে বেস্টিক। একটি পণ্যের চাহিদা কীরকম হবে, একটি পণ্যের চাহিদা, তার মানে কি সেটা আমরা ক্ষুদ্র আকারে সেখানে উপস্থাপন করেছি, সেইটা হচ্ছে আমাদের বেস্টিক। তাহলে আমরা এই যে বিষয়গুলি নিয়ে কথা বলছি, আমরা অর্থনীতির যে বিষয়গুলি নিয়ে কথা বলছি, এই অর্থনীতির যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, এটা মূলত আমাদের পরীক্ষার হলে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আকারে আসতে পারে। আবার যদি নাও আসে, তাহলে আমাদের অর্থনীতির যে মূল বিষয়গুলি আছে সেইগুলি জানার জন্য অবশ্যই আমাকে এইগুলি পড়তে হবে। যেমন অর্থনীতি আমরা কাকে বলে সেটা দেখলাম, আমরা সামষ্টিক অর্থনীতি কাকে বলে, আমরা ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, এই বিষয়গুলি আমরা কিন্তু সেখানে উপস্থাপন করলাম। উপস্থাপন যে বিষয়টা আমরা করলাম, এখন বিষয়টা হচ্ছে যে আমরা এর পরবর্তীতে আরও কতগুলি ধাপের সাথে আমরা সম্পৃক্ত হব। সেটা হচ্ছে যে আমরা এখানে বলছি যে আসলে অর্থনীতির বিভিন্ন ভাগের কথা বলছি, সেটার মধ্যে আমরা বলছি যে এটাকে কিভাবে অর্থনীতির ব্যবস্থাটা কীরকম হবে। অর্থনীতির ব্যবস্থা বলতে আমরা বোঝাই, যেমন আমরা বলছি গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এই চারটা ব্যবস্থা অর্থনীতির মধ্যে বলা আছে। তো আমরা আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটা অনেকটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এখানে কিছু ধনতান্ত্রিক ব্যবস্থা আছে, কিছু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আছে, তারপরে আছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এখানে আছে, তবে বেশিরভাগটাই কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই চারটা বিষয়কে আমরা সংক্ষিপ্ত আকারে আজকের ক্লাসে আমি উপস্থাপন করতে চাই। তাহলে প্রথমে আমরা কি বলছি, যে এখানে আমরা বলছি কিছুক্ষণ আগে যেটা বেস্টিক এবং সামষ্টিক নিয়ে কথা বলছিলাম, এখন আমরা একটু চলে যাব যে এটা যে ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, সে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে উৎপাদন উপকরণ সমূহের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। এখানে ব্যক্তি সব কিছু একভাবে বুক করে, এখানে পণ্যের দাম যখন তার নিজস্ব গতিতে হয়, এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না। সমাজে যা অর্থের কান্না বলি বেসরকারি পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে সেটা এখানে পরিচালিত হবে। সারা পৃথিবীতে বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থার বেশিরভাগই তোমার সেখানে দেখা যায় কি ব্যক্তি মালিকানা, এবং এই ক্ষেত্রে সম্পদের যে মালিকানা থাকে, সাধারণত সম্পদের মালিকানা ব্যক্তির উপরে বর্তায়। এবং কি বলছে এখানে, একজন ব্যক্তি তার উদ্যোগের যে স্বাধীনতা সেটা সে সম্পূর্ণরূপে ভোগ করতে পারে। তারপর বলছে এখানে যে ভোগ করবে, যেটা আমরা বলছি ভোক্তার সার্বভৌমত্ব বজায় আছে, ভোক্তা কি ভোগ করবে সেটা সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। এবং এখানে এই ব্যবস্থাটা এরকম ব্যবস্থা যেখানে তোমার দামটা স্বয়ংক্রিয়ভাবে উঠানামা করে। এটার মধ্যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে দামের ভারসাম্য নির্ধারিত হয়। এরপরে এখানে সম্পূর্ণরূপে একটা প্রতিযোগিতা বিরাজ করে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেটা অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে হয়তো সেটা সম্ভব হয় না। আচ্ছা, ইতিমধ্যে কি আমরা অবগত হতে পেরেছি যে আসলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কীরকম? ঠিক তার বিপরীতে যেটাকে আমরা বলছি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে মালিকানা থাকে ব্যক্তির উপরে, আর এইটার মধ্যে ঠিক একটা ভিন্ন চিত্র কীরকম, এটার নিয়ন্ত্রণ বা মালিকানা মোটামুটিভাবে সরকারের উপর ন্যস্ত, এবং এখানে যে ব্যক্তি যে স্বাধীনতা, সেই স্বাধীনতার বিষয়টা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে একেবারেই অ্যাবসেন্ট। এবং এখানে যে ভোগকারী আছে, ভোগকারী আসলে যেহেতু এখানে ব্যক্তিগতভাবে কোনো কিছু গ্রহণ করা যায় না বা উদ্যোগ নেওয়া যায় না, তো সুতরাং এখানে তোমার যারা ভোগকারী থাকে, ভোগকারীরা আসলে সেই স্বাধীনতাটা ভোগ করতে পারে না। এখানে কেবলমাত্র সরকার যে নির্দেশনা থাকে, তারা যেভাবে তাদের দেশের প্রয়োজনে যেভাবে সেটাকে উত্তরণ করানো যায়। তবে মজার বিষয় হচ্ছে যে সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক বিষয়টা, সমাজতান্ত্রিক যে অর্থ ব্যবস্থাটা, এটা মোটামুটি এখন পৃথিবীতে খুব একটা দেখা যায় না, খুব কমে আসছে। যেমন কিছু রাষ্ট্র আছে হয়তো, যে ভেনিজুয়েলা যেগুলো বললাম, এগুলিতে কিছু কিছু ব্যবস্থা এখন টিকে আছে। সারা পৃথিবীতে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার চাপে মানুষের যে অবাধ স্বাধীনতা ভোগ করতে চায়, সেই চাপে এগুলি আসলে মোটামুটি সমাজতান্ত্রিক ব্যবস্থা, পৃথিবীতে এক সময় সমাজতান্ত্রিক ব্যবস্থাটাই মূলত রাজত্ব করেছে। তো সেই ব্যবস্থা থেকে এখন মানুষ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার দিকে দাবিত আছে। এরপরে আমরা দুইটা বিষয় দেখলাম, এখন সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমরা দেখি, সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতি ব্যবস্থা। এটা আমরা বলি এটা হচ্ছে ইসলাম, এখানে বলছে যে এটা একটা পূর্ণাঙ্গ জীবন এবং একটা শাশ্বত জীবন ব্যবস্থা ইসলাম।
এটার মধ্যে ইসলামের যে বিধিবিধান, মানুষের জীবন চলার যে বিষয়গুলি সেইখানে উপস্থাপন করা হয়েছে এবং এই মোতাবেক অর্থনীতি পরিচালিত হয়। এটা আমাদের দেশেও কিছু কিছু জায়গায় এখন সেই ব্যবস্থাটা প্রচলিত হচ্ছে। এটার কতগুলি মূল বিষয় হচ্ছে যেমন শরীয়ত মোতাবেক পরিচালিত। এটা পবিত্র আল কোরআনের যে মানুষের জীবন চলার যে বিষয়গুলি সেখানে উপস্থাপন করা হয়েছে, সেইগুলি মূলত ইসলামী অর্থব্যবস্থাটা হচ্ছে যে শরিয়া মোতাবেক পরিচালিত। এবং এখানে সম্পদের যে মালিকানার কথাটা বলা হয়েছে এটা একটু ভিন্ন ধরনের। কীরকম? এখানে ব্যক্তি এবং রাষ্ট্র আসলে সেইগুলি না, সকল সম্পদের মালিক হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলার কথা আমরা বলছি। এখানে সকল কিছু তার নিয়ন্ত্রণাধীন এবং সকল সম্পদের মালিক উনি, আমরা কেবলমাত্র সেটা ভোগ করছি। এরপরে একটা বিষয় বলা আছে যে নৈতিক মূল্যবোধ। এখানে বিরাটভাবে সে নৈতিক মূল্যবোধের কথা উত্থাপন করা হয়েছে। যেমন একটা জিনিস আমি তোমাদের সামনে উপস্থাপন করি, যে বিষয়টা যেমন সারা পৃথিবীতে সারা দেশে যে বিষয়টা আমরা দেখছি যে পেঁয়াজ, যেটা আমাদের একটা মোটামুটি আমাদের এসেনশিয়াল পার্টটার মধ্যে একটা, দেখো হঠাৎ করে এটা দাম বেড়ে যায় এবং হঠাৎ করে দাম আবার নিচে নেমে আসে। এরকমভাবে এটা একটা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এটা কেন? এখানে আমরা একটা জিনিস যেটাকে বেশিভাবে অনুধাবন করি, যে সরকার একক পক্ষে সেটাকে মানুষ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে সেই নৈতিক মূল্যবোধটা কাজ না করে। সেই ক্ষেত্রে যদি ইসলামী অর্থনীতি ব্যবস্থা যে কথাটা বলছে, যে নৈতিক মূল্যবোধের কথা বলছে এবং সুষম বন্টনের কথা বলছে, সারা পৃথিবীর সুষম বন্টন, পৃথিবীর বহু দেশ আছে দেখো এখন মানুষ খেতে পারে না। আবার অনেক দেশ আছে যারা যারা হাজার হাজার কোটি টাকা মানুষে কুক্ষিগত করেছে মানুষের জীবন। তাহলে এখানে কি সুষম বন্টন ব্যবস্থার একটা অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি ব্যবস্থাটা সুদমুক্ত অর্থনীতির কথা বলছে। যেখানে ইসলামী অর্থনীতির মধ্যে ব্যবসা করবে মানুষ, সেখানে মুনাফা হবে, কিন্তু সুদের যে বিষয়টা সেই বিষয়টা সম্পূর্ণরূপে এখানে নিষিদ্ধ করা হয়েছে। এবং সুদবিহীন ব্যাংক ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থার যে প্রধান হাতিয়ার সেটা হচ্ছে ব্যাংক। এখানেও ব্যাংকের মধ্যেও কিন্তু ওই মুনাফার কথাটা নিয়ে আওয়া হয়েছে, যেখানে মানুষ ব্যবসা করবে এবং নিয়ম নীতি মেনে মুনাফা অর্জন করবে, যেখানে সুদ যে বিষয়টা থাকবে না। এবং সেখানে শ্রমিকের মর্যাদার কথা বলা হয়েছে। ধর্মে বলা আছে যে শ্রমিকের যে শরীরে ঘাম, সেই ঘাম শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু বলছে যে তার মূল্য পরিশোধ করার জন্য। তো ইসলামী অর্থব্যবস্থায় শ্রমের যে মর্যাদা সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে তিনটা বিষয় আমরা দেখলাম, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক এবং একটা বলছি আমরা ইসলামী অর্থব্যবস্থা, আরেকটা হচ্ছে মিশ্র। এটা তোমরা সকলেই বুঝো যে সব দেশে মূলত যে অর্থনীতি ব্যবস্থায় সবগুলি, এই যে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামী অর্থব্যবস্থা সবগুলি আছে, এগুলি মিলেই মূলত হচ্ছে মিশ্র অর্থনীতি ব্যবস্থা। তাহলে আমরা একটা সংক্ষেপে দেখি আজকে যে ক্লাসটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম। যে সামনে হয়তো তোমরা এইগুলি বাসায় বসে দেখবে, তোমাদের মুখ দেখার এখন সৌভাগ্য হয় নাই। দেশ আবার আগের জায়গায় ফিরে আসবে, আমরা আবার একত্রিত হব, আবার আমরা প্রাণে প্রাণে মিলবে। তো এই কথা বলে আজকে আমরা যে বিষয়গুলি দেখলাম সেগুলি তোমাদের বাড়িতে বই কিনবে, বই কিনে আবার সেগুলিকে পর্যালোচনা করবে। মনে রাখবে একটা কথা, যে বিষয়টা হচ্ছে যে বাড়িতে পড়ার কোনো বিকল্প নেই, তোমাকে পড়তে হবে, জানতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো করে সে প্রশ্নগুলি আয়ত্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।